নির্বাচিত সরকারি পারে দেশের স্থিতিশীলতা রক্ষা করতে যশোরের জনসভায় মির্জা ফখরুল বললেন, তরুণরাই শেষ গোলটা দিয়েছে, তাদের বাদ দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সম্ভব নয়। ভোট দিয়ে মানুষের আস্থা অর্জনই বড় চ্যালেঞ্জ মনে করেন নতুন সিইসি। রবিবার শপথ, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আশা সংস্কার কমিশনের। ফ্যাসিবাদ প্রতিহতের হুঁশিয়ারি উপদেষ্টা আদিলুর রহমানের, গুমের সাথে জড়িতরা রাজনীতি করতে পারবে না বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ব্যাংক বানানোর মেশিনে পরিণত হয়েছিল আওয়ামী লীগ সরকার। রাজনৈতিক বিবেচনায় অনুমোদন দেওয়া হয়েছে, ডুবতে বসেছে ব্যাংকিং খাত, বিশেষজ্ঞদের অভিমত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যত দ্রুত হবে ততই দেশের জন্য মঙ্গল। শুক্রবার রাতে যশোর জেলা পরিষদ মিলনায়তনে বিএনপি আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সংস্কার টেকসই হতে হবে, কম সময়ে সব পরিবর্তন করে ফেলা যাবে না। নির্বাচনের জন্য যেসব সংস্কার দরকার তা দ্রুত করতে হবে, কেননা নির্বাচিত সরকারই পারে দেশের স্থিতিশীলতা রক্ষা করতে। বিএনপি মহাসচিব আরও বলেন, তরুণদের বাদ দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সম্ভব নয়, শেষ গোলটা তারাই দিয়েছে। ফ্যাসিস্ট সরকারকে সরানো গেছে, এখন রূপান্তর ঘটাতে হবে। সেখানে গণতন্ত্রের মূল্যবোধ ও চেতনাকে সামনে রেখে দেশ পরিচালনা করা যাবে। অনেক ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে, বিভেদ তৈরির চেষ্টাও চলছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। সংস্কার আমরা চাই, অবশ্যই সংস্কার চাই, প্রতিটি ক্ষেত্রে সংস্কার চাই, কিন্তু সেই সংস্কারটাকে সাস্টেইনেবল হতে হবে, টেকসই হতে হবে, জনগণ সেটা গ্রহণ করতে হবে। সবচেয়ে বেশি প্রধান যে জিনিসটা দরকার, যেটার জন্য মানুষ প্রাণ দিয়েছে, একদিকে যেমন আপনার পরিবর্তনের প্রাণ দিয়েছে, একই সঙ্গে একটা নির্বাচনের জন্য তারা প্রাণ দিয়েছে। এই নির্বাচনটা যত দ্রুত হবে, বারবার আমরা বলে আসছি কথাটা, ততই দেশের জন্য মঙ্গলজনক। এই কথাটা আমার একার না, যারা একটু ভাবছেন, যারা একটু চিন্তা করছেন, যারা প্রসিড, হঠাৎ করে কিছু বললেই, হঠাৎ করে কিছু করে ফেলা কতটুকু সাস্টেনেবল হবে, সেটা তো অবশ্যই চিন্তা করতে হবে। তার যে পথ, সে পথে যেতে হবে। হ্যাঁ, যদি তারা বলতো যে আমরা বিপ্লবী সরকার গঠন করেছি, তাহলে বিপ্লবী সরকার করতো, আমাদের কিছু বলার ছিল না। কিন্তু বিপ্লবী সরকার নয়, এটা সাংবিধানিক সরকার। এটাকে আপনার অ্যাপেলেট ডিভিশন থেকে এর বৈধতা নিয়ে আসা হয়েছে। এদিকে বিএনপি নেতাদের অভিযোগ, আওয়ামী লীগ তাদের দোসররা দেশের গণতন্ত্রের ক্ষতি করছে, এখন স্বাধীনতার সার্বভৌমত্ব ধ্বংসের জন্য উৎপেতে আছে, তাই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন জরুরি বলে মনে করেন তারা। শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দলের বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতারা এসব কথা বলেন। তৈরি পোশাক শিল্প সহ বিভিন্ন খাতে অস্থিরতার জন্য পতিত স্বৈরাচারের দোসরদের দায়ী করেন বিএনপি নেতারা। তারা বলেন, অধিকারের নামে পরিকল্পিত অস্থিরতা তৈরি করা হচ্ছে, নির্বাচন দিতে যত দেরি হবে ততই অস্থিরতা বাড়ার আশঙ্কা করছেন তারা। অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের ব্যবস্থা করারও আহ্বান জানান বিএনপি নেতারা। অতি দ্রুত যত তাড়াতাড়ি আমরা নির্বাচন আনতে পারবো, ইনশাল্লাহ নির্বাচনের মধ্য দিয়ে আপনাদের সেই চাওয়া পাওয়া পূরণ হবে। আর এই সরকারকেও বলবো যে আর বেশি সময় নিয়েন না, বেশি সময় নিলেই আওয়ামী লীগের দোসররা, আওয়ামী লীগের শেখ হাসিনা, তার সহযোগী যারা বিদেশে যারা আছে, তারা ওত পাইতা বসে আছে। কাজে গণতন্ত্র তো ক্ষতি করছে, স্বাধীনতার ক্ষতি করার জন্য এখনো ষড়যন্ত্র করতেছে। বাংলাদেশের অর্থনীতি, জনগণের টাকা, বাংলাদেশের আর্থিক খাত লুট করার সুযোগ করে দিয়েছে। এখন কারাগারের ভিতরে নাকি সালমান এফ রহমান খুব বহাল তবিয়তে আছেন শুনি, সেইখানে নাকি নানা তৎপরতা চালাচ্ছে। হতেও পারে আপনার যে গার্মেন্টস সেক্টর যে অস্থির হয়ে আছে, প্রতিদিন রাস্তা অবরোধ, পথ অবরোধ একটার পর একটা ঘটে যাচ্ছে। এগুলো অস্থিতিশীলতা করার জন্য সালমান এফ রহমানদের যে ভূমিকা নেই এটা বলা যাচ্ছে না। শ্রমিক নেতা
নবগঠিত ইসি তাদের দায়িত্ব কর্তব্য সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবে বলে আশা করছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডাক্তার জাহিদুর রহমান। গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা পূরণে সক্ষম হবে বলেও ধারণা তার। এদিকে ভোট নিয়ে জন অনাস্থার ধারণা পাল্টানো, মানুষের বিশ্বাস আস্থা অর্জনই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন নতুন সিইসি এএমএম নাসিরউদ্দিন। এসএম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। দেশের 14তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বৃহস্পতিবার নিয়োগ পান সাবেক সচিব এএমএম নাসিরউদ্দিন। কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন 4 বেসামরিক ও সামরিক কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, আব্দুর রহমানুল মাসুদ, বেগম তহমিদা আহমদ ও আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রবিবার দুপুরে শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবে কমিশন। নতুন কমিশনের কাছে মানুষের প্রত্যাশা অনেক। দেশের দুঃসময়ে নতুন ইসির সামনে পাহাড়সম দায়িত্ব। নতুন ইসি স্বাধীনভাবে দলমতের ঊর্ধ্ব থেকে দেশ ও জনগণের স্বার্থে দায়িত্ব পালন করবে আশা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডাক্তার জাহিদুর রহমানের। চোখ বন্ধ করে নিশ্চিত থাকতে পারেন এই যে সরকারটা আছে, এই সরকারটা নির্বাচন ম্যানিপুলেট করার কোনো নিয়ত তাদের নাই। সুতরাং এই নির্বাচন কমিশন নিশ্চিতভাবেই ভালো করবে এবং আস্থা ফিরিয়ে আনবে। শ্রেষ্ঠতম নির্বাচন কমিশন দিলেও সরকার যদি সাহায্য না করে হবে না। সো সরকার এবং নির্বাচন কমিশন মিলে কেমন নির্বাচন দেয়, তারা যদি কিছু স্থানীয় সরকার নির্বাচন করেন, সেটার একটা গুরুত্বপূর্ণ প্রজেকশন হতে পারে। এমন একটা নির্বাচন ইনশাআল্লাহ দিব, আমার দেওয়ার জন্য সর্বোচ্চ ত্যাগ, সর্বোচ্চ চেষ্টা থাকবে, যাতে ভবিষ্যতে মানুষ মনে করে, এই দেশের জনগণ মনে করে যে আমরা ওই ইলেকশন কমিশনের মতো ইলেকশন চাই। নবনিযুক্ত সিইসি বলছেন, প্রশ্নবিদ্ধ নয়, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচনী কলঙ্কের অবসান ঘটবে আশা ডাক্তার জাহেদের। সরকার আর নির্বাচন কমিশন একসাথেই রেফারি হতে হয়। এই জন্য দেখবেন আমরা কিন্তু দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই না, কারণ দলীয় সরকার তো একটা খেলোয়াড়, সে রেফারি না। সো এইখানে যে সরকারটা আছে, এই সরকারটা তো আসলে দলীয় সরকার না। সুতরাং আমরা নিশ্চিত, আমি আশাও করছি, আমি নিশ্চিত যে নির্বাচন কমিশন তার যে রেফারির যে রোল প্লে করার সেটা করবে, কারণ এই সরকারটাও রেফারি। আমরা আসলে তাদের গার্ডস কতটা আছে, তারা কতটা শক্ত আছে, কঠোর আছেন, এই যে শহীদের রক্তের সাথে বেইমানি করবেন না, খুবই অ্যাপ্রিসিয়েবল। ওনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টার্নিং পয়েন্টে এসেছেন। সো আমরা সেই সময় আসলে তাদের এই ব্যক্তিত্ব, সততা, তাদের এই গার্ডসটা দেখতে চাইব। পরীক্ষা হবে কিন্তু তখন, আবারও বলছি, জাতীয় নির্বাচন খুবই স্মুথ, খুবই চমৎকার, পার্টিসিপেটরি, স্বচ্ছ নির্বাচন হবে। ইলেকশন করে দেখতেছেন তো, মানে নিজের দেশে থাকতে পারতেছে না, তো এরকম তো দেখতেছেন রেজাল্ট দেখতে। তারা আই থিঙ্ক ইট শুড ওয়ার্ক এজ এ লেসন টু অল দি পলিটিক্যাল পার্টিস, যে এরকম গায়ের জোরে ক্ষমতায় থাকলে কি হয়, এটা তো দেখতে পাচ্ছেন ওনারা। ওদের মধ্যে আহ্বান হলো যে আপনারা যেটা চাচ্ছেন সবসময় বলে আসছেন, জনগণকে ওয়াদা দিয়ে আসছেন। আমার ওয়াদা দেওয়ার আগে ওনারাই কিন্তু জাতিকে ওয়াদা দিয়েছেন যে আমরা তোমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করছে, আমার সাথে আসো, মিটিংয়ে আসো, মিছিলে আসো, আমরা তোমাদের ভোটের অধিকার চাই, এই কথা তারা বলছেন। তো সুতরাং তাদেরকে বলবো যে আপনারা যে ওয়াদা করে জাতির কাছে করছেন সেটা এখন পালনে যে আমাকে হেল্প করেন। নির্বাচন কমিশনকে সব রাজনৈতিক দলের সহযোগিতার তাগিদ সংশ্লিষ্টদের। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। ফ্যাসিবাদ পুরোপুরি নির্মূলে এর অনুসারীদেরও প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি বলেন, ফ্যাসিবাদ বিদায় নিলেও তার অনুসারীরা এখনো শেষ হয়নি, এদের উপড়ে ফেলতে হবে। ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, তাদের প্রতিহত করতে হবে। এ সময় হতাশ না হয়ে লক্ষ্য স্থির রাখতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ও বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড এই আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতার আয়োজন করে। সিভিল সোসাইটির সঙ্গে কাজ করেছি, যার একটা বড় অংশ ফ্যাসিবাদের সহযোগী ছিল। পারসিকিউটেড সিভিল সোসাইটি এবং ফ্যাসিস্টদের সহযোগী সিভিল সোসাইটি, এই নিয়ে আমরা অবস্থান করেছি এবং সেটার মধ্যে দিয়েই যখন গুম হয়ে যাওয়া, বন্দী হয়ে যাওয়া এবং আমাদের সাথীদের নির্যাতনে থাকা, এই প্রসঙ্গগুলো দেখতে হয়েছে। আপনারা সেইটার অবসান ঘটিয়েছেন এই জুলাই গণঅভ্যুত্থান বা বিপ্লবের মাধ্যমে।
আজকে বিভিন্ন সংস্কারের কথা বলা হচ্ছে। সংস্কারের জন্য 11টা কমিশন করা হচ্ছে। আমার নিবেদন হচ্ছে যে আপনারা এই কমিশনগুলোর সঙ্গে কিভাবে কাজ করা যায়, কিভাবে আরো বেশি ইনভলভ হওয়া যায়, কিভাবে আমাদের তরুণদেরকে, আমাদের এই আন্দোলনের সাথীদেরকে একত্রিত করা যায়, সেটার দিকটা দেখবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই আগস্টের আন্দোলনের অনুঘটক হচ্ছে মায়ের ডাক। তাদের কর্মসূচির কারণেই সারা দেশে মানুষ গুমের আতঙ্কের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরে আয়োজিত গুমের জবানবন্দি শিরোনামে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম আরও বলেন, আওয়ামী লীগ সরকারের লাগাতার গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সারা দেশের মানুষের ক্ষোভ ছিল। ফলে জুলাই আগস্টের আন্দোলনেও সারা দিয়ে ছড়িয়ে পড়েছে তারা। তিনি বলেন, যারা এই গুমের সাথে জড়িত তারা রাজনীতি করার অধিকার রাখে না। গুম হওয়া পরিবারগুলোর সংগঠন মায়ের ডাক যে ভূমিকা রেখেছে তাদেরকে জাতীয়ভাবে সম্মান দেওয়া উচিত। অনুষ্ঠানে সংগঠনের সমন্বয়ক সঞ্জিদা ইসলাম তুলি, বিএনপির নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রশিদা সহ বিশিষ্ট নাগরিকেরা বক্তব্য রাখেন। স্বজন হারার বেদনা নিয়ে, তাদের স্বজনদের ছবি নিয়ে দাঁড়িয়ে থেকে প্রথমে ওনারা 2-3 জন ছিলেন। আমরাও আসতে সত্যিকার অর্থে সংকোচ হতো। সাংবাদিকরা, অনেক সাংবাদিক, গভর্নমেন্টের প্রো গভর্নমেন্ট সাংবাদিকরা আমরা দেখেছি তাদেরকে নিয়ে হাসাহাসি করতো। গভর্নমেন্টের তরফ থেকে যারা একদম ভদ্রলোক, যাদের অনেক ডিগ্রি আছে, তারা পর্যন্ত তাদের এই যে কি ভূমধ্য মহাসাগরে যে ওরা হারিয়ে গেছেন, ডুবে মারা গেছে, অনেক গল্প করতো। কি যে ভয়াবহ একটা আমরা টাইম গেছে। এবং এই যে জুলাই আগস্ট যাই বলেন, সবকিছুর অনুঘটক এই আন্দোলন। মায়ের ডাককে সত্যিকার অর্থে আমি এজ এ ফরমার জার্নালিস্ট মনে করি মায়ের ডাককে স্বাধীনতার পদক দেওয়া উচিত। বাংলাদেশের যে সমস্ত জায়গায় গুমে যারা জড়িত ছিল তারা জীবনে পলিটিক্সে ফিরতে পারে নাই। হাসিনার সাথে যারা গুমে জড়িত ছিল তারা জীবনে বাংলাদেশে পলিটিক্সে ফিরতে পারবে না। তাদের জন্য পলিটিক্স হবে। আওয়ামী লীগ সরকার যেন ব্যাংক বানানোর মেশিন। দলটি যখনই ক্ষমতায় এসেছে দিয়েছে নতুন নতুন ব্যাংকের অনুমোদন। এরশাদ সরকারের 10 বছর ও বিএনপির 2 আমলে অনুমোদন পায় মোট 15টি ব্যাংক, আর হাসিনা সরকারের আমলে পায় প্রায় এর দ্বিগুণ 26টি ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক প্রয়োজন না থাকলেও রাজনৈতিক বিবেচনায় ব্যাংকের অনুমোদন দেয়ায় ডুবতে বসেছে ব্যাংকিং খাত। ব্যাংক খাত নিয়ে গোলাম মঈনুল্লাহ হাসানের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। এরশাদ সরকারের আমলে দেশে প্রথম বেসরকারি ব্যাংক হিসেবে 1982 সালে যাত্রা শুরু করে এবি ব্যাংক। এর পরের বছর 1983 সালে রাষ্ট্রায়ত্ত 2টি ব্যাংক পূবালী উত্তরা ব্যাংকে দেওয়া হয় বেসরকারি খাতে। একই সাথে অনুমোদন পায় আরো 5 ব্যাংক। এছাড়া 1985 ও 1987 সালে অনুমোদন পায় এনসিসি ও আইসিবি ইসলামী ব্যাংক। 1991 সালে বিএনপি ক্ষমতায় আসার পর মোট 60টি ব্যাংকে অনুমোদন দেওয়া হয়। এই মেয়াদে প্রথম 1992 সালে ইস্টার্ন ব্যাংক, 1995 সালে অনুমোদন পায় আরো 6 ব্যাংক। তবে 2001 সালে বিএনপি আবারও ক্ষমতায় এসে নতুন করে ব্যাংকের অনুমোদন দেয়নি। 1996 সালে শেখ হাসিনা সরকার প্রথমবার ক্ষমতায় এসে অনুমোদন দেয় 13টি ব্যাংকের। এর মধ্যে 1998 সালে 1টি, 1999 সালে 9টি, 2001 সালে 3টি ব্যাংকে অনুমোদন দেওয়া হয়। 2009 সালে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে সব সমালোচনা উপেক্ষা করে 2013 সালে লাইসেন্স দেয় একসাথে 9 ব্যাংককে। এরপর আওয়ামী লীগ টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় এসে 2016 থেকে 2021 সালের মধ্যে দেওয়া হয় আরো 4 ব্যাংকের লাইসেন্স। এতগুলি ব্যাংকের লাভজনকভাবে যে পরিচালনা সেটারও অবস্থা ছিল না। সুতরাং ব্যাংকগুলির লাইসেন্স দেওয়ার সময় কিন্তু এক ধরনের একটা দুরভিসন্ধিমূলক একটা অবস্থান থেকে এগুলো দেয়া হয়েছে। এই লেভেলের ইকোনমি বা এই সাইজের ইকোনমি নিয়ে অন্য দেশে ব্যাংকের সংখ্যা হয়েছে আমাদের 1/3। তা আওয়ামী লীগ সরকারের কিছু ক্যারেক্টারিস্টিক্স ছিল, এর মধ্যে যে চাইছে তাকে ব্যাংক দিয়ে দেওয়া। অর্থমন্ত্রী চাওক বা না চাওক ভোট থেকে চাইছে। সাইফুর রহমান ফাইন্যান্স মিনিস্টার থাকতে তো দেনে ব্যাংক যখন প্রধানমন্ত্রী ছিল কোনো তো প্রশ্নই উঠলো না ওই 4-5 বছর। অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংক লাইসেন্স ইচ্ছে মতো দেবার বিষয় নয়, কারণ এটির সাথে অর্থনৈতিক সম্পর্ক সরাসরি। ব্যাংকগুলো দেয়াই হয়েছিল যাতে করে এই ব্যাংকগুলোকে বিভিন্নভাবে ব্যবহার করে এটা থেকে টাকা বের করে নিয়ে আসা এবং অনেক ক্ষেত্রে টাকা বাইরে পাচার করা। সেই সংস্কৃতিটা এখন বাংলাদেশের অর্থনীতির জন্য একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে যে প্লান্ডারিং হয়েছে
ব্যাংকিং সেক্টর পৃথিবীতে নজির তেমন নাই, এত এত বেশি ব্যাপক আকার হয়েছে। ইসলামী ব্যাংকগুলো তো আমার কাছে একটা ষড়যন্ত্রই মনে হয়, না হলে একটা গ্রুপ কেন সব ইসলামী ব্যাংকগুলো নিল? তারা তো কোনো সুদী ব্যাংক নেয় নাই। আর ওই গ্রুপের হাতে যাওয়ার পর সবগুলো অবস্থা কাহিল হয়েছে। এর মধ্যে ফার্স্ট জেনারেশন ইসলামী ব্যাংক যেটা আছে সেটা হয়েছে, এমনকি ফার্স্ট সিকিউরিটি ওইগুলা একসময় ভালো অবস্থানে ছিল, SIBL ভালো অবস্থানে ছিল, সব কিছু এখন চুরমার হয়ে গেছে। রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া ব্যাংকগুলোর অবস্থায় সবচেয়ে খারাপ। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। সৌদি আরবের রিয়াদে চলছে 4 দিনের বাংলাদেশ সাংস্কৃতিক মিলন মেলা। সৌদিয়া পার্কের এই মিলন মেলায় বৃহস্পতিবার ছিল গ্লোবাল হারমোনির বাংলাদেশ পর্বের দ্বিতীয় দিন। এদিন সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদ সুরের মূর্ছনায় মাতিয়ে রাখেন প্রবাসী বাংলাদেশিদের। এনামুল হাবিবের তোলা ছবিতে রিয়াদ থেকে আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। মরুর বুকে দেশকে কিংবা দেশের ঘ্রাণকে এভাবে খুঁজে পাওয়াটা সত্যি অসাধারণ অনুভূতির। সবারই চাওয়া, তাই ভীষণ রকম প্রত্যাশার। রিয়াদের সৌদিয়া পার্কে প্রবাসী বাংলাদেশিদের টুকরো গল্পগুলো জুড়ছে একে অন্যের সাথে। গ্লোবাল হারমোনি যেন সেই মেলবন্ধনের অনন্য আয়োজন। 4 দিনব্যাপী সাংস্কৃতিক বিনিময়ের এই আয়োজনের দ্বিতীয় দিনও ছিল আলো ঝলমলে। দেশের সুরে শুধু বাঙালি অভিবাসীরই নয়, উচ্ছ্বসিত ছিল ভিনদেশি অভিবাসীরাও। আমাদের কমিউনিকেশনটা একটু আগের চেয়ে ভালো, এদের সাথে আমরা মিশতে পারতেছি, এবং আমাদের কালচারটা বুঝতে পারতেছে, ওই জন্য ভালো আর কি। সৌদি আরবের মানুষের সাথে আমাদের বাংলাদেশের একটা গভীর সম্পর্ক অতীত থেকে চলে আসছে, এখনো চলতেছে, খুব ভালো সম্পর্ক, ভবিষ্যতে আরো ভালো হবে। আগে কখনোই এই ধরনের খাবার সাথে ফেস করে নেই, তো ফার্স্ট টাইম ফেস হচ্ছে। তো আমাদের বাংলাদেশের কালচার, বাংলাদেশের খাদ্য সম্পর্কে তারা অবগত হচ্ছে। বাংলাদেশি সবাইকে দেখে এবং কি আমাদের দেশীয় চ্যানেল সবাইকে দেখে আমার কাছে খুব এক্সাইটেড মনে হচ্ছে। নৃত্যের ঝংকারে কিংবা সুরের আবেগে মঞ্চে বাংলাদেশকে তুলে ধরেছেন যারা, তারাও বলছেন সৌদি সরকারের এমন উদ্যোগ 2 দেশের পারস্পরিক সম্পর্ককে করবে আরো সুদৃঢ়। এত বড় একটা উদ্যোগ, এত বড় একটা অনুষ্ঠানের অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত। গ্লোবাল হারমোনির দ্বিতীয় দিনে সবচেয়ে বড় আকর্ষণ ছিল বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদের গান, যে সুরে সবাই দেশটাকে সঙ্গে নিয়ে ফিরেছে ঘরে। সৌদি মিনিস্ট্রি অফ মিডিয়ার এমন উদ্যোগে যুক্ত হোক আরো বর্ণিল সব আয়োজন, যেন বিদেশ বিভুঁইয়ে থাকলেও হৃদয়ের গভীরে গেঁথে থাকে বাংলাদেশ। মিনিস্ট্রি অফ মিডিয়ার উদ্যোগে রিয়াদ সিজন গ্লোবাল হারমোনিকে কেন্দ্র করে রিয়াদের সৌদিয়া পার্ক পরিণত হয়েছে প্রবাসীদের মিলন মেলায়। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, গ্লোবাল হারমোনিকে কেন্দ্র করে বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে, সেই সাথে বাড়বে ব্যবসা বাণিজ্যও। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, সৌদি আরব পার্ক, রিয়াদ, সৌদি আরব। পানি কমছে তিস্তায়, মাইলের পর মাইল জেগেছে চর। স্বপ্ন উকি দিচ্ছে কৃষকের, তবে ফসল ফলাতে পানি পাওয়া নিয়ে চিন্তিত নদীপাড়ের মানুষ। কষ্টে বোনা ফসল শেষ পর্যন্ত ঘরে তোলা নিয়েও শঙ্কায় তারা। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, শুকনো মৌসুমে পানির ন্যায্য হিসা নিশ্চিত করা গেলে চর কৃষি হবে দেশের মডেল। উত্তরের নদী নিয়ে জুয়েল আহমেদের 3 পর্বের রিপোর্টের আজ থাকছে শেষ পর্ব। আশা জাগানিয়া তিস্তার এখন অন্য রূপ। রাক্ষসী নদী এখন চাষযোগ্য জমি, পুরো নদী জুড়ে যেন ধুম পড়েছে চাষাবাদের। শীত শুরুর আগের এই সময়টাতে তিস্তায় জাগে অসংখ্য চর, চাষ হয় নানা ধরনের মৌসুমি ফসল। নদীপাড়ে মানুষের ভরসা রবি ফসল, কিন্তু ফসল চাষে পদে পদে হোঁচট খেতে হয় তাদের। আকাশ ছোঁয়া কৃষি উপকরণের দামে নাকাল কৃষক। বাস শেষ হইলে সবগুলো বিলীন হয়ে যায় নদীতে, তখন তো আমরা আবাদ সুবাদ করতে পারিনি। কিন্তু এই যে এখন একটু জাগছে, যখন রসুন পেঁয়াজ লাগাচ্ছে, আলু লাগাচ্ছে, একবারে আবাদ করার পর শেষ। বন্যা খরার সাথে যুদ্ধ করা তিস্তাবাসীকে নদী কখনো কাঁদায়, কখনো হাসায়। নিরন্তর যুদ্ধ চলে এখানকার কৃষকদের। তিস্তার পানির অধিকার আদায়ের অপেক্ষা শেষ হয় না তাদের। ভালো লাগে আমার কাছে আবাদ করা লাগে, টাকটুক একটু করি। মেশিনের 200 টাকা পানির ঘন্টা, সে পানির টাকা না থাকলে পানিটা কিনে নেব। সার পানির যা দাম, তেলের দাম, আমরা যদি পানিটা ঠিক মতন পাইতাম, নদীর প্রবাহ মানে যে পানিটা পাওয়া যায়, এটা যদি আমার সঠিক মতো বন্টন হইতো, তাহলে আমাদের অনেক সুবিধা হইতো।
কৃষি বিশেষজ্ঞরা বলছেন সমন্বিত উদ্যোগ ও তিস্তার পানি প্রাপ্তির নিশ্চয়তা পেলে চর কৃষি হবে দেশ সেরা। এই তিস্তা নদী যদি আমাদের পানির প্রবাহ সঠিক থাকে, বিশেষ করে আমাদের শুকনো মৌসুমে পানির প্রবাহ সঠিক থাকলে কিন্তু সেই পানিটাকে আমরা কিন্তু সেচ কাজে ব্যবহার করতে পারি, উৎপাদন খরচ কমে যাবে। পরিসংখ্যান বলছে কৃষি অঞ্চলের 5 জেলায় 434 চরে 82,000 হেক্টরে 34 ধরনের ফসল ফলে। গড় উৎপাদন হয় 10 লাখ টন, টাকার অঙ্কে যার মূল্য প্রায় 1,000 কোটি। কমছে পানি, জেগেছে চর, আগামীর স্বপ্ন বুনছেন তিস্তাপাড়ে মানুষ। মৌসুমি ফসল চাষে ব্যস্ত সময় পার করছেন অনেকেই, তবে শঙ্কা রয়েছে শেষ পর্যন্ত হাসি মুখে ফসল ঘরে তোলা নিয়ে। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, কাউনিয়া, রংপুর। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। নির্বাচিত সরকারি পারে দেশের স্থিতিশীলতা রক্ষা করতে যশোরে জনসভায় বললেন মির্জা ফখরুল, তরুণরাই শেষ গোলটা দিয়েছে, তাদের বাদ দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সম্ভব নয়। ভোট নিয়ে মানুষের আস্থা অর্জনই বড় চ্যালেঞ্জ মনে করেন নতুন সিইসি। রবিবার শপথ, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আশা সংস্কার কমিশনের। ফাঁসিবাদ প্রতিহতের হুঁশিয়ারি উপদেষ্টা আদিলুর রহমানের। গুমের সাথে জড়িতরা রাজনীতি করতে পারবে না বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ব্যাংক বানানোর মেশিনে পরিণত হয়েছিল আওয়ামী লীগ সরকার। রাজনৈতিক বিবেচনায় অনুমোদন দেয়ায় ডুবতে বসেছে ব্যাংকিং খাত, বিশেষজ্ঞদের অভিমত। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে সকাল 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।